আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে গল্প নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যে যেখানেই আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং শোনো। তো তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। অগ্নিকাণ্ড, রুট অ্যাক্সিডেন্ট, এরকম অ্যাক্সিডেন্টের কিছু ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দ্বিতীয় স্ক্রিনেও কিছু ভাগ্যের পরিবর্তন। উনি ভিখারি ছিলেন, শিল্পী সঙ্গীত জগতে এসে লাখপতি হয়েছেন। এক সময়ে নায়িকা ছিলেন, খুব অর্থ জৌলুস ছিল অর্থের। পরবর্তী সময়ে সে ভিখারিতে পরিণত হন। তার মানে মানুষের যে উত্থান হতে পারে, পতন হতে পারে, যে কোনো ধরনের ভাগ্যের বিপর্যয় ঘটতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দুটি স্ক্রিনের সাহায্যে তোমরা আজকের বিষয় কি হতে পারে, আজকে আমরা কোন গল্প নিয়ে আলোচনা করব নিশ্চয় অনুমান করতে পারছ। তো আজকের পাঠের বিষয় নিয়তি, লিখেছেন হুমায়ুন আহমেদ। নিয়তি হুমায়ুন আহমেদের একটি স্মৃতিচারণমূলক গল্প, খুব চমৎকার একটি ছোট গল্প। নিয়তি মানেই কি? ভাগ্য। নিয়তি এই যে তার পরিণতি কিংবা তার যে ভাগ্যে যে জিনিসটা তার ইতি আসে, এই বিষয় নিয়ে তিনি তার ছেলেবেলার, হুমায়ুন আহমেদ ছেলেবেলার যে তার একটি স্মৃতি রয়েছে, সেই স্মৃতি বিজড়িত একটি গল্প তিনি লিখেছেন। তো আমরা এই নিয়তি গল্পটি আলোচনা করার পর যা জানতে পারবো, লেখক সম্পর্কে বলতে পারবো, নিয়তি গল্পের জটিল শব্দগুলো চিহ্নিত করে অর্থ বলতে পারবো, নিয়তি গল্পে লেখক যে জায়গায় অভিজ্ঞতা বর্ণনা করেছেন তা ব্যাখ্যা করতে পারবো, প্রভুর প্রতি পোষা প্রাণীর দায়িত্ববোধের চিত্র অঙ্কন করতে পারব। তো আমরা লেখক হুমায়ুন আহমেদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখন জানব। হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 1948 সালে 13ই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে। তার পিতার নাম ফাইজার রহমান, মাতার নাম আয়েশা ফয়েজ। তিনি 1965 সালে এসএসসি পাশ করেন, 1966 সালে এইচএসসি পাশ করেন এবং 1970 সালে স্নাতক এবং 1972 সালে স্নাতক উত্তর ডিগ্রি লাভ করেন। হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে নন্দিত নরকে, নীল, অপরাজিতা, অয়ুময়, এলেবেলে উল্লেখযোগ্য। তাছাড়া তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র করেছেন। তার চলচ্চিত্র মধ্যে শঙ্খনীর কারাগার, আগুনের পরশমণি, শ্রাবণের মেঘের দিন উল্লেখযোগ্য। তিনি বাংলা একাডেমি 21 পদক, শিশু একাডেমি সহ নানা পুরস্কারে ভূষিত হন। হুমায়ুন আহমেদ 2012 সালে 19 জুলাই মৃত্যুবরণ করেন।
তো কিছু শব্দের অর্থ এখন আমরা জানব। চাতাল, শান বাঁধা বসার জায়গা। তক্ষক, এক ধরনের বিষধর সাপ। জেনারেটর, বিদ্যুৎ উৎপাদন যন্ত্র। কুইনিন, জ্বর কমানোর প্রাকৃতিক ঔষধ বিশেষ। চাতাল উঠান, যন্ত্রণা, পীড়া, ছাপাখানা, চিঠিপত্র ছাপানোর যন্ত্র। আরো কিছু শব্দ অর্থ জেনে নিই। নিয়তি, ভাগ্য। আনন্দময়, আনন্দপূর্ণ। আবেশ, অনুরাগ। তো আমরা এখন এই নিয়তি গল্পটি পার্ট বাই পার্ট বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শোনো। লেখক প্রথমেই শুরু করেছেন এইভাবে যে নিয়তি গল্পের লেখক হুমায়ুন আহমেদ ছেলেবেলায় বাবার চাকরি সূত্রে জগদল নামক একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থান করতেন। এটি অবস্থান জঙ্গলে হওয়ায় স্কুল ছিল না, পড়ালেখার চাপ ছিল না, তাই লেখকের মনে আনন্দের সীমা ছিল না। এখানে দেখো একটু হাসি রসের মধ্য দিয়ে তিনি বলতেছেন যে স্কুল বন্ধ, তাই খেলাধুলা করা যায়, কোনো চাপ নেই লেখাপড়া, তাই তার আনন্দ। হ্যাঁ, আবার তিনি তার বাবা চাকরি করতো, সরকারি চাকরি, তাই ওনাকে বিভিন্ন জায়গায় বদলি হতে হতো। জগদল নামক একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে ওনার থাকার ব্যবস্থা করা হলো। তো ওইখানে তিনি সপরিবারের সকলের সাথে একসাথে বসবাস শুরু করলেন। পরের অংশে জগদলের জমিদার 1947 সালে দেশ বিভাগের পর বাড়ি ছেড়ে ইন্ডিয়া চলে গেলেন, তাই বাড়িটির মালিকানা চলে যায় পাকিস্তান সরকারের হাতে। দোতলা বিশিষ্ট বাড়িটির একতলায় লেখকের পরিবারের থাকার ব্যবস্থা হয়। বিশাল প্রাসাদের কয়েকটি ঘর ছাড়া বাকি ঘরগুলো তালাবদ্ধ, কেননা তালা দেওয়া ঘরগুলোতে মহারাজার জিনিসপত্র রাখা হয়েছিল। এই যে জগদলের যে জমিদার ছিলেন, এই বাড়িটি বিশাল বাড়ি ছিল। তোমরা জানো 1947 সালে ভারত উপমহাদেশ যখন বিভক্ত হয়, পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র স্বাধীন হয়। এই পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে এই অঞ্চলের যারা হিন্দু ছিলেন তারা ভারতে চলে যায়। সেই সূত্র ধরেই কিন্তু এই জমিদারও ভারতে চলে যান। তিনি খুবই শৌখিন ছিলেন। ওনার বিশাল প্রাসাদ ছিল, সেই প্রতিটি ঘরের মধ্যে আবার জিনিসপত্র রেখে গিয়েছিল। তাই সরকার ওই জিনিসপত্রগুলি সংরক্ষণের ব্যবস্থা করে। কয়েকটি ঘর ছাড়া বাকি সব ঘরই তালাবদ্ধ ছিল। দেখো, তালাবদ্ধ ছিল। তো এই যে ঘরে ছিলেন আর বাকি যে জমিদারের বাড়ির যে সৌন্দর্য কিংবা তার ওইখানে যে ব্যবস্থাপনা, সেই সম্পর্কে তিনি প্রথম দিক দিয়ে তুলে ধরেছেন। মহারাজা অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন, তার প্রমাণ এই বাড়িতে ছড়িয়ে আছে। জঙ্গলের ভিতরে বাড়ি হওয়া সত্ত্বেও বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থার জন্য ছিল নিজস্ব জেনারেটর, মানে নিজস্ব জেনারেটর। বৈদ্যুতিক বাতি ছিল না, কিন্তু জেনারেটরের সাহায্যে আলোর ব্যবস্থা করা হয়েছিল। দাওয়াতের চিঠি ছাপানোর জন্য ছিল মিনি ছাপাখানা। মহারাজা রুচি দেখে মুগ্ধ হতে হয়, কেননা সেখানে ছিল বিচিত্র রকমের অসংখ্য বই। দেখো, জমিদার হওয়ার কারণে তার বাড়ি স্বয়ংসম্পূর্ণ ছিল। তার বাড়িতে বিদ্যুতের জন্য নিজস্ব জেনারেটর ছিল, চিঠি দেওয়ার জন্য নিজস্ব ছাপাখানা ছিল, এবং তার রুচিও খুবই উন্নত মানের ছিল। অসংখ্য বই ছিল তার বাসায়। বাবা আমাকে নিয়ে বিকেলবেলা প্রায় সময় বন্দুক কাঁধে নিয়ে জঙ্গলে বের হতেন। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হলো জঙ্গলে প্রায় চিতাবাঘ বের হয়। সন্ধ্যা পর্যন্ত বনে
ঘুরে ক্লান্ত হয়ে রাত ফিরতাম। ভাত খাওয়ার আগেই ঘুম চোখে জড়িয়ে আসতো। জঙ্গলের বিচিত্র শব্দে আনন্দ আর আতঙ্কে শিরে উঠতাম। তার মানে এই যে ওইখানের যে পরিবেশটা ছিল, জঙ্গলের ভিতরে বাড়িটা ছিল, জঙ্গলে বিকেল বেলা হলেই লেখকের বাবা তাকে নিয়ে ঘুরে বেড়াতেন। এখন ওই জঙ্গলে দেখা গেছে যে চিতাবাঘও দেখা যেত, ফলে বন্দুক সাথে নিয়ে যেতেন। সারা বেলা বিকেলবেলা ঘুরে ফিরে যখন রাত্রে আসতেন, খাওয়ার আগেই লেখকের ঘুম চলে আসতো। এবং রাত্রে জঙ্গলের ভিতরে বিভিন্ন রকমের পাখির ডাক, বিভিন্ন জীবজন্তুর আওয়াজ, এই শব্দগুলি তার কানে আসতো। তাতে তিনি খুবই আতঙ্কিত হতেন, আবার আনন্দ পেতেন। হ্যাঁ, এরকম একটা পরিবেশ তিনি তার এই গল্পে বর্ণনা করেছেন। একদিন লেখকের কাঁপুনি দিয়ে ম্যালেরিয়া জ্বর এলো। এটি এ অঞ্চলের কুখ্যাত, যাকে ধরে তার জীবন শক্তিকে একেবারেই শেষ করে দেয়। তাই মা বাবার মুখ শুকিয়ে গেল। আমরা এর প্রতিষেধক হিসেবে কেমিক ঔষধ এবং প্রতি রবিবার 5 গ্রাম কুইনাইন খাচ্ছি। তার মানে ওই সময় কিন্তু ম্যালেরিয়া হতো, এবং ম্যালেরিয়া হলে দেখা যেত যে প্রতিটি পরিবারে যাদের একজন হলে প্রতি পরিবারের সকল সদস্যকে এই ম্যালেরিয়া রোগে আক্রান্ত করত। তো লেখকের এরকম ম্যালেরিয়া হলো, কারণ ওই অঞ্চলে মশার উপদ্রব ছিল, জঙ্গল যেহেতু ছিল। হ্যাঁ, ফলে এবং তারা ওই চিকিৎসা, ম্যালেরিয়ার যে আগে ওই কুইনাইন খাওয়ানো হতো। হ্যাঁ, এরকম ঔষধ তাদেরকে দেওয়া হলো। ম্যালেরিয়ার কারণে বাবা বদলির চেষ্টা তবদিল করছেন শুনে লেখকের মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা ও চমৎকার জীবন ছেড়ে কোথায় যাবেন? জ্বরে মরলে এখানেই মরবেন। তাছাড়া এটি তার বেশ পছন্দ, কেননা জ্বর আসলে প্রচণ্ড শীত লাগে, শরীরে আবেশ সৃষ্টি হয়। জ্বর বাড়লে সামনের জিনিসগুলো ছোট দেখা যায়, যা অদ্ভুত লাগে এবং নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। ভাই বোন সবাই পালা করে জ্বর আক্রান্ত হতে শুরু করলো। লেখক বলেন, জ্বর কবে আসবে তা আমরা আগেই বুঝতাম, তাই আগেভাগেই লেপ কাঁথা জড়িয়ে শুয়ে পড়তাম। দেখো, এখানে লেখক তুলে ধরেছেন যে এই যে জ্বর আসলো, তাদের অসুখ হচ্ছে, তারপরও তার এই যে প্রকৃতি পরিবেশ, এখানে নিরিবিলি জায়গা, চারদিকে বিভিন্ন রকমের সৌন্দর্য, এগুলি ছেড়ে তার যেতে মন চাচ্ছে না। কিন্তু তার বাবা মা খুবই চিন্তিত, সকলে জ্বর হচ্ছে, তাই এখান থেকে বদলি হওয়ার জন্য, অন্যত্র চলে যাওয়ার জন্য চেষ্টা তদবির করছেন। কিন্তু লেখক এখান থেকে যেতে চাচ্ছেন না। তিনি এইভাবে বর্ণনা করেছেন যে জ্বর হলে তার আরো ভালোই লাগে, কারণ সবকিছু ছোট ছোট দেখতে মনে হয় এবং তাকে একটা দৈত্যের মতো মনে হয় নিজেকে। এবং তিনি যেহেতু এটা একটা রোগ, সকলকেই হবে এরকম, তাই তার আগে ভাগেই বুঝতে পারতো যে আজকে আমার হবে, হচ্ছে, মনে হচ্ছে জ্বর আসতেছে। হ্যাঁ, এভাবে সবাই তারা প্রস্তুতি আগেই নিয়ে রাখত। প্রতিদিন ভোরে হুমায়ুন আহমেদ তার অপর 2 ভাই বোন সহ মন্দিরের চাতালে বসে গায়ে রোদ মাখায়। মন্দিরের চাতালে বসে মানে গায়ে রোদ মাখায়। এমন সময় তাদের সঙ্গ দেয় মহারাজার রেখে যাওয়া কুকুর, বেঙ্গল টাইগার। হ্যাঁ, কুকুরটি তাদের সঙ্গ দেয়। মহারাজার অনেক কুকুর ছিল, সবগুলো তার সঙ্গে গেলেও বেঙ্গল টাইগার রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয় না। এই যে গল্পটি শুরু, কিন্তু মূল গল্পটি শুরু কিন্তু এখান থেকেই শুরু হয়েছে, যে মন্দিরের প্রতিদিনই তারা ভাই বোন মিলে একসাথে বসে, হ্যাঁ, রোদ শরীরে লাগানোর জন্য। মহারাজার অনেকগুলো কুকুর ছিল। মহারাজ যখন ইন্ডিয়া চলে যায় তখন সবগুলি কুকুরই চলে যায়, কিন্তু একটি কুকুর যায়নি এই বাড়ির মায়া ত্যাগ করে। সেই কুকুরটির নাম রয়্যাল বেঙ্গল টাইগার, মানে বেঙ্গল টাইগার নাম দেওয়া হয়েছে। তো সে এখানে থাকবে। হ্যাঁ, এই কুকুরটি আর তাদের সাথে ইন্ডিয়া চলে অন্য কুকুরের সাথে যায়নি। বেঙ্গল টাইগারকে লেখকের মা দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে খায় না, থালায় দিয়ে বলতে হয় খাও। মানে খাবার যখন মাটি দেয় বেঙ্গল টাইগার
খেতে চায় না। হ্যাঁ, যখন প্লেটে দিয়ে বলতে হবে যে খাবার দিছি খাও, তখন সে খায়। এটি খানদানি কুকুর, আদব কায়দা ভালো, বয়সের বারে কাবু, সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে, জীবতে জীবতে যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তার মানে এখানে এই যে জমিদার যে তার যে শৌখিন জীবনযাপন, সেখানে কুকুরটিও সেরকম মানে শৌখিন। সে মানে যেন তেন কুকুর না, সে নিজেকে মনে করে যে আমি বড় লোক বাড়ির কুকুর, আমি বড় লোক, ওই রকম একটা ভাব তার মধ্যে এখানে ফুটে তোলা হয়েছে। এবং সে একটু বয়স্ক, হ্যাঁ, জিমিয়ে থাকে সর্বদাই, মনে হয় যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। একদিন ঘুরে লেখক সেফু এবং ইকবালকে দিয়ে মন্দিরের চাতালে বসে আছে। তার মা ছোট ভাই শাহিনকে তাদের মাঝে বসিয়ে দিয়ে গেলেন তার উপর নজর রাখার জন্য। মা চলে যাওয়ার পর হিস হিস শব্দে পেছনে ফিরে তাকিয়ে দেখলাম মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে একটা বিরাট কেউটে সাপ একবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আবার ফনা তুলে আসছে, আর শাহিন আনন্দে হামাগুড়ি দিয়ে সাপের দিকে যাচ্ছে। তার মানে এই যে লেখক তার দুই ভাই বোন নিয়ে যখন বসেছিলেন, তখন তার ছোট ভাই শাহিনকে, সবার ছোট শাহিনকে তাদের মাঝে বসিয়ে রেখে তার মা বললো যে তাকে দেখে রেখো। হ্যাঁ, বলে মা চলে যাওয়ার পর, হ্যাঁ, তখন এই মুহূর্তে মন্দিরের দরজার চিপ দিয়ে একটি কি দেখা গেল, সাপ, কেউটে সাপ, হ্যাঁ, আসতেছে ফেনা তুলে তুলে। আর ওই যে ছোট বাচ্চাটি হামাগুড়ি দিয়ে সাপের দিকে যাচ্ছে, সে দৌড়বে, আনন্দ, মানে সে বেশ খুশি। হ্যাঁ, আর বাকিরা তো দৌড়ে বিভিন্ন জায়গায় ছুটে গেল, কিন্তু ছোট যে তার ভাই ছিল শাহিন, সে সাপের দিকে যাচ্ছিল। তখনই বেঙ্গল টাইগার সাপের উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে ফনা ছিঁড়ে ফেলল, কিন্তু কুকুরটি সাপ কামড়িয়েছিল কিনা বুঝতে পারলাম না। দ্বিতীয় দিন সাপের বিষ কুকুরের গায়ে দগদগে ঘা দেখা দিল এবং চামড়া খসে পড়ল। তার মানে এই যে তাদের কুকুর ছিল, প্রভুভক্ত কুকুর, যখন বাচ্চাটার দিকে সাপটা যাচ্ছিল তখন কিন্তু কুকুর সাপটির উপর ঝাঁপিয়ে পড়লো এবং সাপটিকে মেরে ফেললো। সাপ এর ফাঁক দিয়ে কুকুরকে দংশন করলো। হ্যাঁ, কুকুরের গায়ে প্রথম বোঝা গেল না, লেখক বুঝতে পারেনি যে তাকে কামড় দিল কি দিল না, কারণ সাপটা খুব স্বাভাবিক ছিল। সে তার মনিবের ছেলেকে বাঁচাতে পেরেছে বলে সে খুবই নিজেকে গর্ববোধ করলো। হ্যাঁ, কিন্তু তাকে সাপ দংশন করার ফলে তার শরীরে কি হয়ে গেল, গা দেখা দিল, বিভিন্ন রকমের চামড়া খসে পড়তে লাগলো। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। আরো 2 দিন কাটলো, কুকুরটির পচে গলে যাচ্ছে, তা সহ্য করতে না পেরে লেখকের বাবা কুকুরটিকে পরপর 2টি গুলি করলো। দেখা যাচ্ছে যে দিন যাচ্ছে আর কুকুর এত পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছিল যে সহ্য করার মতো না। লেখকের বাবা চিন্তা করলো যে এত কষ্ট করে মরাচ্ছে, বরঞ্চ তাকে মেরে ফেলাই ভালো। তাই রিভলভার দিয়ে গুলি করে তাকে মেরে ফেলল। তিনি দুঃখ বেদনায় কুকড়ে উঠলেন, তবু শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম, একই বলে নিয়তি। দেখো এখানে গিয়ে এইভাবে শেষ করছে যে যেই ছেলেকে, আমার ছেলেকে এই কুকুরটি রক্ষা করেছে আর তাকে আমার হাত দিয়ে মারতে হলো, এটাই নিয়তি, এটাই হলো ভাগ্য, এটাই হলো মানে গঠন। মানে এত করুণভাবে তিনি এটা করেছে, নিজেকে মানে নিজের কষ্ট ভিতরে চেপে রেখেও তিনি এটা মারতে তিনি বাধ্য হলেন। লেখক তার বাবাকে নিষ্ঠুর মনে করল, যে লেখক চিন্তা করতেছে যে আমার ছোট ভাইকে রক্ষা করলো অথচ এই কুকুরকে আমার বাবা মেরে ফেললো। তাই বাবাকে সে নিষ্ঠুর মনে করলো। রাগ, দুঃখ, অভিমানে লেখক না খেয়ে ঘুমিয়ে পড়ল। বাবা তাকে ডেকে তুলে নিয়ে দুজন চুপচাপ বারান্দায় বসে রইল। তখন চারদিকে ঘন অন্ধকার, তক্ষক ডাকছে ও বাড়ির পাশে বাগানের হাওয়া লেগে বিচিত্র শব্দ
উঠছে। বাবা হয়তো অনেক কিছুই বলতে চেয়েছিলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না, শুধু বলল, যাও ঘুমিয়ে পড়ো। আমি সেই দিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেললেন। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। বলতেছে যে বাবার যেহেতু এই নিষ্ঠুর আচরণে তিনি খুবই কষ্ট পেয়েছেন লেখক, হ্যাঁ, এবং তিনি যেহেতু বয়সে ছোট, সে বুঝতে পারতেছে না কেন আমার বাবা এরকম একটা কাজ করল। কিন্তু পরবর্তী সময়ে সে বুঝতে পেরেছিল কিনা এখানে প্রকাশ পায়নি, হ্যাঁ, যে কষ্ট দেওয়ার চেয়ে, কষ্ট দুগে দুগে মরার চেয়ে একবারে মেরে ফেলা অনেকটা শান্তি, এই শান্তিটি লেখকের বাবা কুকুরকে দিয়েছিলেন। আমরা এই গল্পটি যে মূল মেসেজটি আমরা পেয়েছি সেটা হলো যে পোষা কুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। কুকুরটির মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মালিক তাকে গুলি করে হত্যা করেছিল। কুকুরটির এই নিয়তি বালক বয়সে লেখকের মনে বেদনার সঞ্চার করেছিল। এভাবে গল্পটি একটি পোষা প্রাণী ও মানুষের মধ্যকার সহানুভূতির দিকটি ফুটিয়ে তোলা হয়েছে, প্রতিফলিত হয়েছে। এই যে কুকুরের প্রতি যে মানুষ, পোষা প্রাণী কিংবা মানুষের মধ্যে যে একটা সহানুভূতির যে তৈরি হয়, এই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই গল্পটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে আরো বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়বে এবং আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে যদি দেখো, শুনো, আমার বিশ্বাস যে এই গল্পটি সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এবং যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক সুন্দরভাবে উত্তর লিখতে পারবে। তো আমরা কিছু মূল্যায়ন করবো এখন। নিয়তি গল্পের কুকুরটির নাম কি ছিল? বেঙ্গল টাইগার। বনে তখন কোন ধরনের বাঘ ছিল? চিতা। কুকুরটির সারাদিন কোথায় শুয়ে থাকে? বাড়ির সামনে। বাড়িটির দোতলা কি অবস্থা ছিল? তালাবদ্ধ ছিল। তক্ষক শব্দের অর্থ কি? এক ধরনের বিষধর সাপ, পাখি, টিকটিকি, ব্যাঙ। এক ধরনের বিষধর সাপ। হুমায়ুন আহমেদ কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? 1968 সালে, 1971 সালে, 1969 সালে, 1970 সালে? 1970 সালে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় একটি বাড়ির কাজ লিখে নাও। নিয়তি গল্পে বেঙ্গল টাইগারের মধ্যে প্রভুভক্তির যে দিকটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় ব্যক্ত করো। তো যাই হোক, এতক্ষণ তোমরা আমার সাথে সংযুক্ত থাকার জন্য সকল শিক্ষার্থীবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।